সারা রাত ধরে একটুও ঘুম হয়নি রানিমার। ওর শুধু মনে হচ্ছিল পায়েল বেটি ঠিক আছে তো। বিছানায় উঠে বসল রানিমা। পায়েলের কাছে তো মোবাইলটা আছেই, কই পায়েল তো আমাকে একবার ফোন করলেও পারত। ও তো খুব ভালো করেই জানে ওর জন্য আমার খুবই চিন্তা হয়। এটা জানার পরেও এখনও ওর কোনো খবর নেই কেন? ভোরবেলা ঘুম থেকে উঠেই রানিমা আগে তনুকে ডেকে পাঠালো। তনু ঘুমের চোখটা ডলতে ডলতে কোনো রকমে রানিমার ঘরে এসে, কি গো মাসি, এত সকালে তুমি আমায় আবার কিসের জন্য ডাকলে? এখন কিন্তু আমি কোনো কাস্টমার সামলাতে পারবো না বলে দিলাম। এমনিতেই সারাটা রাত ধরে গতরটা নাড়িয়ে তারপর একটু আগেই রুমে গিয়ে সবেমাত্র শুয়েছিলাম। সবে আমার ঘুমের চোখটা একটু লেগেছিল কি অমনি তুমি ডেকে পাঠালে। কি হয়েছে কি তাড়াতাড়ি বলো দেখি, এখন আমার খুব ঘুম পাচ্ছে। যা বলার বলে ফেলো, আমি ঘরে গিয়ে ঘুমাবো। তনুর কথা শুনে রানিমা, এই হতচ্ছরি, তুই এত রেগে যাচ্ছিস কেন বল দেখিনি? এর আগে কি কোনোদিনও তোকে আমি বলেছি যে সকালবেলা কাস্টমার সামলাতে হবে? আর এটা কোনো ধর্মশালা আছে কি যে বাবুরা যখনই আসবে আমি তোদের দিয়ে গতর খাটিয়ে নেব? তোকে তো বলেছি এক রাতে 4টের বেশি ঘরে ঢোকাবি না, তা তুই ঢেমনি মাগিয়ে এক রাতে 4টের বেশি ওলাউটোকে ঢোকাস কেন? তনু, কি করব মাসি, দিনকে দিন খরচ যা বাড়ছে, তাছাড়া আমিও বার কতদিন এই অন্ধকার ঘরে জীবন কাটাবো বলতে পারো? আমারও তো মাঝে মধ্যে ইচ্ছা হয় মুক্তি নিয়ে মুক্ত বাতাসে ডানা মেলে উঠতে। তাছাড়া পায়েল আমায় বলেছে একটা থোক টাকা জমিয়ে নিয়ে আমাকে আর তোমায় নিয়ে এই অন্ধকার দুনিয়া থেকে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না কোনো পিশাচের উপদ্রব, যেখানে মানুষকে মানুষ বলে গণ্য করা হবে, যেখানে আমরা গিয়ে দুমুঠো আধপেটা খেয়ে থাকলেও শান্তিতে জীবনযাপন করতে পারবো। মাসি, তুই কি যে বলিস তনু, আমরা হলাম গিয়ে অভাগী, বুঝেছিস? আমাদের নিজেদের জাতের কোনো ঠিক নেই, তাও আবার বেশ্যা। সে আমরা যেখানেই গিয়েই থাকি না কেন আমাদের গায়ের গন্ধটা শুকতে শুকতে বাবুরা সেখানেও ঠিক পৌঁছে যাবে। আর আমি তো এখানেই খুব ভালো আছি। এই দেখ না, কিছু পুলিশ এখনও আমার হাতেই আছে, একটা ফোন করলেই লোক পাঠিয়ে খোঁজ খবর নেবে। আর আছে কিছু পয়সাওয়ালা পেটমোটা বাবু, যারা কিনা আমাদের এই দরপচা শরীরের জন্যই অঢেল টাকা উড়িয়ে যাবে। সে তুমি যাই বলো না মাসি, তোমার যদি এখানেই থেকে পচে গলে মরতে হয় তাহলে তুমি থাকো গিয়ে, কিন্তু আমি আর পায়েল মোটেই এখানে থাকবো না, এই তোমায় বলে দিলাম। মাসি, আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। তোকে যে জন্য আমি ডেকে পাঠালাম, রাতের মধ্যে একবারও কি পায়েল তোকে ফোন করেছিল? তনু, কই না তো, পায়েল তো আমায় একবারও ফোন করেনি, আর করবেই বা কেন? ওর যদি কোনো দরকার হয় তাহলে তো ও তোমায় আগে ফোন করবে। কেন, কিছু হয়েছে নাকি পায়েলের? তুমি ওর নাম্বারে একটা ফোন করে দেখো না মাসি। মাসি আর চোখে তনুর দিকে তাকিয়ে, কিছু হবে মানে? তুই কি বলতে চাইছিস কি? তনু, আজ্ঞে মাসি, সেরকম কিছুই না। তুমি এত সকালে আমায় ডেকে পাঠালে আর এখন আমায় জিজ্ঞেস করছো পায়েল ফোন করেছিল কিনা, তাই ভাবলাম কিছু একটা। তনুর পুরো কথা শেষ করার আগেই, মাসি, ঢেমনি মাগি, তোর ওই ছোট মাথায় বেশি জোর লাগাস না, বুঝেছিস? যা, তুই গিয়ে শুয়ে পড়। সারা রাত গতর নাড়িয়েছিস, তোর গতরে এখনও ব্যথা আছে, তাই তোর এখন আর মাথা কাজ করবে না। তনু মাসির দিকে তাকিয়ে নিজের মাথাটা একটু চুলকে নিয়ে, আচ্ছা মাসি, আমি তাহলে ঘরে যাচ্ছি। পায়েল যদি ফোন করে আমায় একটু জানিও। আচ্ছা ঠিক আছে, পায়েল বেটি ফোন করলে আমি তোকে জানাবো। ও হ্যাঁ, যাওয়ার সময় আমার দরজাটা লাগিয়ে দিয়ে যাবি। আচ্ছা, বলে তনু রানিমার ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে গেল। এদিকে রানিমা ভাবছে, তনু তো ঠিক কথাই বলেছে, আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি কেন? মোবাইলটা নিয়ে পায়েলের নাম্বারে ফোন লাগাতেই নাম্বারটা সুইচ অফ বলছে। রানিমা আবার একবার ট্রাই করল, কই, সেই একই কথা বারবার বলেই চলেছে, সুইচ অফ। পায়েলের চিন্তায় রানিমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। রানিমা পায়েলের মুখটা ভাবছে, যখন ছোট ছোট পা নিয়ে পায়েল এই বেশ্যাপট্টিতে এসেছিল নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে হবে। কপালের দোষে ওকে এই গর্তে এসে উঠতে হয়েছিল। আমি যতদিন পেরেছিলাম পায়েল বেটিকে আঁকড়ে রেখে দিয়েছিলাম। কিন্তু কথায় আছে, যেখানে বিড়ালের বাস সেখানে মাছের টুকরো থাকা তো খুব মুশকিল। মাছ তো অনেক দূরের কথা, মাছের কাঁটাও অবশিষ্ট বেঁচে থাকে না। অনেক বাবু এসেছিল চড়া দামে পায়েলকে কেনার জন্য, কিন্তু আমি জানি পায়েলকে নিয়ে গিয়ে ওর উপর খুব অত্যাচার করবে। এর থেকে এখানেই খুব ভালো আছে পায়েল বেটি। পায়েলের কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল রানিমা। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠতেই রানিমা একটু হচকচিয়ে গেল। ফোনটা রিসিভ করতে গিয়ে রানিমার হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে ফোনটা তুলেই ফোনটা রিসিভ করে কানে নিতেই, হ্যালো, আমি বলছি। পায়েলের ঘুম ভাঙতেই চোখ খুলে দেখল বিছানায় ও একাই শুয়ে আছে, ওর গায়ের ওপর একটা চাদর দেওয়া। বিছানায় উঠে বসে পায়েল ভালো করে চোখ দুটো কচলে নিয়ে চাদরটা তুলে একটু দেখে নিল। কই, আমি তো এখনও সেই ড্রেসটাই পরে আছি যেটা আগের রাতে পরে এসেছিলাম। তাহলে কি আমার ড্রেসের ওপর থেকেই আমায় না, তাহলে তো আমার একটু হলেও ব্যথা লাগতো। কাল রাতে ঘুমিয়ে পড়লাম বলে বাবু আবার রেগে গিয়ে কিছু না করেই চলে গেল না তো? তাহলে এখন কি হবে? বাবুজি আমায় একটা টাকাও দেবে না।
আমার মনে হয় আর ছুটি নেওয়াও হবে না। এখন বাড়ি গিয়ে মাসিকে আমি কি বলবো? মাসি টাকা না পেলে তো আমায় জিজ্ঞেস করবে, তখন আমি কি উত্তর দেব? বলবো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাবু কিছু না করেই মাঝরাতে চলে গেছে। দূর, আমার কিছুই ভালো লাগছে না। কেন যে আমি ঘুমিয়ে পড়লাম? আমার যত মরণের ঘুম, সেটা রাতেই আসতে হলো। তনুকে খামোখা কত আশা, কত স্বপ্ন দেখালাম, বেচারি কত আশা নিয়ে বসে থাকবে। তনু এবার আমায় খুব গালমন্দ করবে। চাদরটা গা থেকে তুলে ভালো করে ভাঁজ করে বিছানার এক কোণে রেখে দিল পায়েল। বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে মুখটা ভালো করে ধুয়ে নিল। বাথরুমের দেওয়ালে লাগানো আয়নার দিকে তাকিয়ে, উফ, রাতের বেলা খুব আরামে ঘুমিয়েছি। এরকম ঘুম যদি মাঝে মধ্যেই দিতে পারি তাহলে বেশ ভালোই হবে। চুড়িদারটা একটু কুঁচকে যায় দেখে হাত দিয়েই চুড়িদারটা একটু ঠিক করে নিল পায়েল। ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। হাত দিয়েই চুলটা একটু ঠিক করে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো। তারপর রুমের লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো। ব্যালকনিতে দাঁড়িয়েই আশেপাশের বড় বড় বিল্ডিংগুলো দেখতে লাগলো পায়েল। এত উঁচু বিল্ডিং একসাথে দেখে ওর খুব ভালো লাগছে। আমার যদি একটা স্বামী থাকতো আর তার খুব বড় একটা বাড়ি থাকতো, তাহলে কি মজাই না হতো। আমার কাছে সারাক্ষণ শুধু বায়না করত, আজ এটা খাবো, কাল ওটা করে দেবে। আমিও বলতাম, দাঁড়াও পতিদেব, আগে আমি দেখি চেষ্টা করে পারি কিনা। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ শুনে ঘরে এসে দরজাটা খুলে দিল পায়েল। ভেবেছিল রাতের ওই লোকটা হবে, কিন্তু হোটেলের ওয়েটার খাবার নিয়ে দাঁড়িয়ে আছে দেখে, ওয়েটার, ম্যাডাম, আপনার ব্রেকফাস্টটা। পায়েল ব্রেকফাস্টের প্লেটটা হাতে নিয়ে ওয়েটারের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ম্যাডাম, আপনার যদি আর কিছু লাগে তাহলে আমাদের রিসেপশনে ফোন করে বলবেন, আমি দিয়ে যাব। পায়েল মাথা নেড়ে হ্যাঁ বলতেই ওয়েটারটা চলে গেল। দরজাটা বন্ধ করে দিয়ে খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখে, উফ, অনেক বেলা হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত বাড়ি যেতে পারলাম না। ওদিকে মাসি হয়তো আমার জন্য খুব চিন্তা করছে। আমি বরং মাসিকে ফোন করে জানিয়ে দিই। মোবাইলটা বিছানায় দেখতে না পেয়ে একটু চিন্তায় পড়ে গেল পায়েল। কিছুক্ষণ খোঁজার পরে বালিশের কাভারের ভেতরে মোবাইলটা দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। পায়েল, ও দুষ্টু, তুমি এখানে লুকিয়ে আছো আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে মারাচ্ছি। রোজ তো অসময় যখন তখন বেজে ওঠো, আজ কেন চুপ তুমি? মোবাইলটা হাতে নিয়েই দেখলো একটুও চার্জ নেই। ও দুষ্টু, তাই বলি, তোমার পেটে কিছু পড়েনি বলে একেবারে চুপ হয়ে গেছো। কিন্তু এখন কি হবে? আমি তো সঙ্গে করে চার্জার আনিনি, তাহলে মোবাইলটায় চার্জ দেব কি করে? উফ, এদিকে আমার খুব খিদেও পেয়ে গেছে। কথায় আছে, যার শুরু ভালো হয় তার শেষও ভালো হয়, কিন্তু আমি তো শুরুটাই ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আর এখন যে কি করি? বাবু নিশ্চয়ই আমার উপর রাগ করে মাঝরাতেই আমায় ছেড়ে দিয়ে চলে গেছে। দেখেছে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু এতে তো আমার একটাও দোষ নেই। আমি আগেই বাবুকে বলেছিলাম যা করার আমি জেগে থাকতে থাকতে করে নিতে, কিন্তু উনি নিজেই জেচে পড়ে আমায় একটু ঘুমিয়ে নিতে বলেছিল। এখন কি হবে? আমি বরং আগে একটু পেট পুজো করে নিই। খাওয়া হয়ে গেল, এইসব ভেবে দেখব কি করা যায়।